নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্স থেকে বের হচ্ছেন তখন শান্তকে ঘিরে সংবাদ মাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড়। আগ্রহের কেন্দ্রবিন্দুতে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। আগ্রহের কেন্দ্রবিন্দুতে হওয়াটাই কি স্বাভাবিক নয়? নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পাকিস্তানকে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হারিয়েছে বাংলাদেশ। শুধু হারিয়েছে যে তা বললে হয়তো একটু কমই বলা হয়। একেবারে যেন বীরের দর্পে বাঘের মতো সিংহের গর্জন দিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল সালমান আলী আগা চতুর্থ দিন শেষে যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি বাংলাদেশকে একটা চ্যালেঞ্জ জানিয়েছিলেন, বাংলাদেশকে একটু বোধহয় খোঁচাও দিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের হয়তো সাহস নেই 260-70 রানের মধ্যে আমাদেরকে টার্গেট দিবে কিংবা আমাদেরকে 70 ওভার কমপক্ষে ব্যাটিং করতে পাঠাবে। আজ প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত এসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সালমান আলী আগার এই কথাটি শুনেছিলেন কিনা। শান্ত অবশ্য কোনো মাইন্ড গেমে যাননি, কোনো খোঁচাখুচিতে যাননি। শান্ত একেবারেই নিরেট ভদ্রলোকের মতো আনসার দিয়েছেন। তিনি বলেছেন তিনি এ ধরনের কোনো কিছুই শোনেননি। শান্ত এই কথাটি শুনেছিলেন কি শোনেননি সেটি আসলে বড় বিষয় নয়, তবে বড় যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ এই সাহসটি করে দেখিয়েছে। বাংলাদেশ নিজেদের একটি উইকেট হাতে থাকার পরও কিন্তু ইনিংস ঘোষণা করেছে, পাকিস্তানকে লাঞ্চের আগেই কয়েক ওভার ব্যাটিং করতে পাঠিয়েছে এবং এরপরে 2 সেশনও বাংলাদেশ সময় নেয়নি পাকিস্তানকে অল আউট করে দিতে। এক প্রকার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে বাংলাদেশ, এই কথাটা বলাই যায়। বাংলাদেশের ক্রিকেট পজিটিভ ক্রিকেট খেলছে, বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই আছে, এই কথাটি বলা যায়। গতকাল যখন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকরা যখন স্লো ব্যাটিং করেছিলেন বৃষ্টির পরে, তখন এটা নিয়ে আমরা সমালোচনা করেছি, অনেক কথাবার্তা হয়েছে। তবে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ প্রমাণ করে দিয়েছেন তারা সঠিক পথেই ছিলেন, তারা সঠিক প্ল্যানেই ছিলেন এবং সেই প্ল্যানটি তারা এক্সিকিউট করেছেন। নাজমুল হোসেন শান্ত নিজেও এই টেস্টটাতে দুর্দান্ত খেলেছেন। প্রথম ইনিংসে শতক হাঁকিয়েছেন, পরের ইনিংসে 87 রানের একটা ইনিংস খেলেছেন। শান্তর সামনে একটা বিরল রেকর্ড করার হাতছানি ছিল। শান্ত চাইলেই ডাবল সেঞ্চুরির মাইলফলকটা ছুঁতে পারতেন। প্রথম বাংলাদেশের ক্রিকেটার হিসেবে একাধিক টেস্টে ডাবল সেঞ্চুরির একটা মাইলফলক ছিল শান্তর সামনে। শান্ত কিন্তু সেদিকে যাননি। শান্ত দলের জন্য খেলেছেন, দ্রুত রান তুলতে চেয়েছেন, সেটি করতে গিয়ে শান্ত কিন্তু আউট হয়েছেন। তবে এর পরে যে কাজটা ছিল, কাজটা বোলারদেরই করতে হতো, যেই কাজটা খুব সুনিপুণভাবে শান্তর দলের কাণ্ডারিরা করেছেন। প্রথমেই সাধুবাদ জানাতে হয় শান্ত বাহিনীকে এবং বাংলাদেশের বোলারদেরকে, যারা কিনা পাকিস্তানকে মাত্র 2 সেশনেই অল আউট করে দিয়েছে, 104 রানের একটা জয় ছিনিয়ে এনেছে। তাসকিন আহমেদের কথা আলাদা করে বলতে হয়। তাসকিন আহমেদ, যিনি কিনা প্রায় 1.5 বছর পরে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ফিরেছেন, সেই তাসকিন আহমেদ প্রথম ইনিংসে আমরা দেখেছি তাসকিন আহমেদ প্রথম দিন হয়তো ভালো বোলিং করেননি, তবে দ্বিতীয় দিন কিন্তু তাসকিন তার এক্সপিরিয়েন্সের মূল্যটা দিয়েছেন। কেন তিনি এক্সপিরিয়েন্স বলার সেটি প্রমাণ করেছেন। আজও তাই তাসকিন আহমেদ গুরুত্বপূর্ণ সময়ে 2টি উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন, বাংলাদেশকে শুরু থেকে ম্যাচে রেখেছিলেন। তবে এর পরের পুরো গল্পটাই কিন্তু নাহিদ রানার। বাংলাদেশের এই টেস্ট জয়ের পেছনে যার নামটা সবার আগে উচ্চারিত হবে, তিনি নিঃসন্দেহে নাহিদ রানা। 5টি উইকেট নিয়েছেন। যেই নাহিদ রানার প্রথম ইনিংসে বোলিং নিয়ে সমালোচনা হচ্ছিল, যেই নাহিদ রানা কিনা দুর্দান্ত ফর্মে ছিলেন সাদা বলের ক্রিকেটে, তিনি কিনা ছন্দহীন ছিলেন, ছন্নছাড়া বোলিং করেছেন প্রথম ইনিংসে, তবে সেই নাহিদ রানা কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে নিজের নামের প্রতি সুবিচার করেছেন, নিজের নামের সুনামটা রেখেছেন এবং তিনি প্রমাণ করেছেন কেন তিনি বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার। নাহিদ রানা গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়েছেন। পাকিস্তানকে যখন কিনা মনে হচ্ছিল যে খেলাটা হয়তো ড্রয়ের জন্য পাকিস্তান যাবে কিংবা মনে হচ্ছিল পাকিস্তানের লাগামের মধ্যে আছে, তখনই বারবার নাহিদ রানা এসেছেন এবং সেখানেও কিন্তু শান্তর একটা কৃতিত্ব রয়েছে। শান্ত যখনই নাহিদ রানাকে বোলিংয়ে এনেছেন, যখনই বেসিক্যালি যতগুলো বোলিং তিনি চেঞ্জ করেছেন, প্রতিটা বোলার কিন্তু ক্লিক করেছেন। সুতরাং নাহিদ রানা যতটা না ক্রেডিট পাবেন, নাজমুল হোসেন শান্ত ঠিক ততটাই ক্রেডিট পাবেন। এছাড়া মুমিনুল হকের কথা আলাদা করে বলতে হয়, দুটি ইনিংসেই তিনি দুর্দান্ত 2টি 50 করেছেন। বাংলাদেশের বড় সংগ্রহের পথে রেখেছেন। বাংলাদেশ যে রানের ভিত্তা করেছে সেটাতে মুমিনুল হক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মেহেদী হাসান মিরাজও কিন্তু আলাদা করে নজর কেড়েছেন, প্রথম ইনিংসে 5টি উইকেট নিয়েছিলেন। তবে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ইনিংসে করা 24টি রান, 27 বলে 24 করেছেন, সেটি কিন্তু শেষ পর্যন্ত ভাইটাল রোল প্লে করেছে, বাংলাদেশকে একটা ডিসেন্ট টোটাল করতে সাহায্য করেছে। এই যে ছোট ছোট কন্ট্রিবিউশন, এই যে ছোট ছোট যে অংশ বাংলাদেশ দলের ক্রিকেটারদের দলের জয়ে, এগুলো কিন্তু আলাদা করে হয়তো স্কোর বোর্ডে লেখা থাকবে, কিন্তু এগুলো নিয়ে হয়তো আলোচনা হবে না। তবে
এই যে ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো, এগুলো হয়তো আলাদা করে আলোচনা হবে না, তবে এগুলো আলোচনার দাবি রাখে। সে যদি বাংলাদেশ ঢাকা টেস্টটা জিতে নিয়েছে সেটি স্বস্তির খবর। দ্বিতীয় টেস্ট বাংলাদেশ খেলতে সিলেটে যাবে এবং ইতোমধ্যে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলও ঘোষণা করা হয়েছে। প্রথম টেস্টের দলটাকে অপরিবর্তিত রেখেই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে সিলেটে মোকাবিলা করবে এবং বাংলাদেশের জন্য একটা সেফ সাইড হয়ে থাকলো সেই টেস্ট ম্যাচটা যদি বাংলাদেশ ড্রও করে তবুও বাংলাদেশ সিরিজটা নিজেদের করে নিবে। টানা 2টা সিরিজ জয়ের একটা হাতছানি বাংলাদেশের সামনে। আপনারা জানেন 2024 সালে রাওয়ালপিন্ডিতে 2টি টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল। এবার ঘরের মাঠে সিরিজ জেতার পালা। শান্ত বাহিনী নিশ্চয়ই সেটাই করতে চাইবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, আজকের পত্রিকা।